আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম নাশকতার ঈশ্বর। লিখেছেন শান্তনু চক্রবর্তী। ব্যাপারটা হয়তো অনেকটাই কাকতালীয়, কিন্তু সন্তারিখের হিসেবগুলো সাজিয়ে দেখলে বেশ তাৎপর্যপূর্ণ। ভারতীয় সংবিধান যেবার ৭৫ বছরে পা রাখছে, সে বছরেই ভারতের ১৮তম সাধারণ নির্বাচন। আর ১৯ এপ্রিল ভারতীয় গণতন্ত্রের সেই মহা উৎসব শুরুর মাত্র ৫ দিন আগেই আমরা পালন করছি আমাদের সংবিধান প্রণেতাদের অন্যতম বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ১৩৫তম জন্মদিন। এই নির্বাচনী সমারোহ চলবে ৭ দফায়, প্রায় ১.৫ মাস ধরে। ভোটের প্রচার শুরু হয়ে গেছে আরও প্রায় মাস দেড়েক আগে থেকেই। আর লম্বা এই সময়টায় বাবা সাহেবের নামটা বারবার উচ্চারিত হচ্ছে এবং নির্বাচনের ফল বেরোনো অবধি বা তারপরেও হয়ে চলবেই। কারণ আম্বেদকর ভারতের রাষ্ট্র ও রাজনীতির সঙ্গে এমনভাবেই জড়িয়ে আছেন, যাকে অস্বীকার করাটা কোনো রাজনৈতিক দল, জোট বা মঞ্চের পক্ষে সম্ভব নয়। এমনকি এদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বা সংবিধান সম্পর্কে যাদের শ্রদ্ধা ভক্তি নেই, তেমন রাজনৈতিক গোষ্ঠী, সংগঠনও আম্বেদকর প্রশ্নটাকে একেবারে এড়িয়ে যেতে পারে না, আবার স্থির নিশ্চিত কোনো সিদ্ধান্তেও পৌঁছতে পারে না। শুধু রাজনীতির ময়দান বা সেখানকার খেলুড়েরা নন, ভারতের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই ও স্বাধীন একটি জাতি নির্মাণের বৃত্তান্ত লিখছেন যে পেশাদার ইতিহাসকারেরা, তাঁরাও কি আম্বেদকর সম্পর্কে কোনো স্পষ্ট নিরপেক্ষ অবস্থান নিতে পারেন? এই দ্বিধা, দ্বন্দ্ব, অস্বস্তি থেকেই হয়তো রিচার্ড অ্যাটেনবরো তাঁর ঐতিহাসিক গান্ধী ছবি থেকে আম্বেদকরের চরিত্রটাকে পুরোদস্তুর বাদ দিয়েছিলেন। এখন অ্যাটেনবরো তাঁর কেন্দ্রীয় চরিত্রের ফোকাস নড়ে যেতে পারে এমন কোনো প্রসঙ্গ পাশ কাটিয়ে যেতেই পারেন, কিন্তু ঐতিহাসিক তো সেটা পারবেন না। তাকে তো ঠিক করতে হবে স্বাধীনতার মহাসংগ্রামের ইতিহাসে গান্ধীজি যদি অর্জুনের মতো অগ্রগামী মহানায়ক হন, তাহলে আম্বেদকর কি কর্ণের মতো মহান ট্র্যাজিক প্রতিনায়ক? গান্ধী জাতীয়তাবাদী রাজনীতির চ্যাম্পিয়ন হলে বাবা সাহেব কি চ্যালেঞ্জার? আম্বেদকর অবশ্য নিজেকে চিরকাল নিষ্ফল হতাশের দলেই রেখেছেন। জ্ঞান হওয়া ইস্তক তিনি তো এটাই দেখে এসেছেন, তাঁর সমাজ বা বেরাদরির মানুষজনকে কতটা কুণ্ঠিত, সংকুচিত হয়ে, কতটা সন্তর্পণে বাকি দুনিয়ার ছোঁয়াচ বাঁচিয়ে রোজকার দিন গুজরান করতে হয়। আর এভাবে লজ্জায় অপমানে বাঁচতে বাঁচতে একসময় মানব জন্মটাই তাঁদের কাছে অকারণ বোঝা হয়ে ওঠে। এরকম একটা সামাজিক অর্থনৈতিক অবস্থান থেকে আম্বেদকরের পক্ষে কখনোই মহাত্মা গান্ধীর মতো ধার্মিক কিংবা জাতীয়তাবাদী কোনোটাই হয়ে ওঠা সম্ভব ছিল না। ১৯৩১ সালে গান্ধীজির সঙ্গে যখন তাঁর প্রথমবার দেখা হয়, তখন গান্ধী তাঁকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি কংগ্রেসের নেতৃত্বে স্বদেশী আন্দোলনের বিরোধিতা করেন। আম্বেদকরের বিখ্যাত জবাব ছিল, আমার কোনো স্বদেশ নেই, কোনো অচ্যুত এই ভূমির জন্য গর্ববোধ করবে না। আর এই জায়গাটা থেকেই কোনো কোনো গবেষক, সমালোচক জাতীয় আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা এমনও বলেছেন, যে মানুষটা দলিত অচ্যুতদের গোষ্ঠী স্বার্থে স্বাধীনতা যুদ্ধের মূল স্রোত থেকে বরাবর দূরে থেকেছেন, ব্রিটিশ শাসকদের সঙ্গে আপোষ করেছেন, তাঁর মূর্তি কেন সংসদ ভবনে থাকবে? আসলে এই কথাগুলো যাঁরা বলেন, তাঁরা নিজেদের এলিট, উচ্চবর্ণীয় সামাজিক অবস্থান থেকেই আম্বেদকরের রাজনীতিকে দেখেন। আর আম্বেদকর এই দৃষ্টিভঙ্গি বা দর্শনেরই বিরোধিতা করে গেছেন আমৃত্যু। তিনি কখনো চাননি গান্ধীজির কংগ্রেস বা অন্য কোনো সংগঠনের বর্ণহিন্দু নেতৃত্ব দলিতদের জীবন যাপন, ভবিষ্যতের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে থাকুন, বা অস্পৃশ্যতা দূর করার নামে জাতি বর্ণ ব্যবস্থাকে চিরস্থায়ী বৈধতা দিন। এই প্রতিরোধের লড়াইটাকে জারি রাখার জন্যই তিনি অনেক সময় রাজনৈতিক স্ববিরোধিতাকেও তাঁর কৌশল বা অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। তিনি একদিকে জাতিপ্রথা, বর্ণাশ্রম নির্ভর সমস্ত ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিলেন, আবার আইনসভায় দেশের প্রান্তিকতম, বঞ্চিততম মানুষের অধিকারকে নিশ্চিত করতে চেয়েছিলেন। সেজন্য বিদেশি শাসক বা স্বদেশী কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতেও পিছপা হননি। আসলে তিনি প্রতিষ্ঠানের অন্দরমহলে ঢুকে অন্তর্ঘাত ঘটাতে চেয়েছিলেন। এই চূড়ান্ত বৈষম্যের পৃথিবীতে তিনি ছিলেন নাশকতার দেবতা। যারা তার মূর্তি সরাতে চান, তারা তাকে ভয় পান। আর যারা অলিতে গলিতে তাঁর মূর্তি বসান, তারা পুজোর ছলে আসলে তাকে ভুলেই থাকতে চান। ২১ শতকের ভারতবর্ষে তাই আম্বেদকরকে নতুনভাবে পাঠ করাটা অনিবার্য হয়ে উঠেছে। সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল নাশকতার ঈশ্বর। লিখেছেন শান্তনু চক্রবর্তী।